নদী কি শুধু জলই বহন করে, নাকি হাজার হাজার বছর ধরে পাহাড়ও কাটতে পারে? আর এটা জানার জন্যই আজকে আমরা পড়বো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি পড়ার আগে আমাদের জানতে হবে যে ক্ষয় কার্য জিনিসটা কি। খুব সহজ একটা উদাহরণ দিয়ে বুঝে, প্রত্যেক বাড়িতে জলের ট্যাপ আছে। আমরা একটা ইট নিলাম, ইট নিয়ে জলের ট্যাপের নিচে রাখলাম এবং ট্যাপটিকে একদম হালকা করে খুলে দিলাম। 1-2 ফোঁটা করে জল প্রতিনিয়ত ওখান থেকে পড়তে হবে। সেটাকে যদি আমরা 6 মাস কিংবা 1 বছর বাদে লক্ষ্য করি, তাহলে দেখবো যে ইটের মধ্যে একটা ছোট গর্ত কিংবা একটা বিস্তর পরিবর্তন লক্ষ্য করা গেছে। নদীর ক্ষয় কার্যটাও একই। কিরকম? নদী যখন তার উৎসস্থান কিংবা পার্বত্য প্রবাহে থাকে, তখন নদীতে জলের স্রোতের বেগ থাকে প্রবল। ফলে যে সমস্ত প্রস্তরখণ্ড আসে নদীর সামনে, সেগুলিকে জলস্রোত তার শক্তির মাধ্যমে টুকরো টুকরো করে জলস্রোতে বয়ে নিয়ে চলে যায়। এটাকেই বলা হয় ক্ষয়কার্য। তাহলে যদি বলে ক্ষয়কার্য সংজ্ঞা দাও, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে নদীর জলস্রোতের আঘাতে প্রস্তরখণ্ড ক্ষয়প্রাপ্ত হয়ে নদীর জলস্রোতের সাথেই বয়ে চললে তখন তাকে বলা হয় ক্ষয়কার্য। এখন যদি বলে নদী কোন কোন প্রক্রিয়ায় তার ক্ষয়কার্য সম্পন্ন করে, তাহলে কি হবে? উত্তর হবে 5 প্রকার। নদী 5 প্রকার প্রক্রিয়ায় তার ক্ষয়কার্য সম্পন্ন করে। আমি আগে লিখে রেখেছি। নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলো কি কি? জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, দ্রবণ ক্ষয় আর বুদবুদ ক্ষয়। এই 5টি প্রক্রিয়ার মাধ্যমে নদী তার ক্ষয়কার্য সম্পন্ন করে। এই 5টি প্রক্রিয়ার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং যে প্রক্রিয়াটা হলো, সেটা হলো এই বুদবুদ। কিভাবে? তার আগে আমাদের জানতে হবে যে বুদবুদ জিনিসটা কি। ধরো আমার এক হাতে একটা জলের বালতি এবং এক হাতে একটা মগ আছে। আমি যখন মগের জলটা উঁচু থেকে বালতিতে ঢালবো, তখন বালতির ভিতরে এক প্রকার সাদা ফেনা জাতীয় জিনিস সৃষ্টি হবে, সেটাই বুদবুদ। এখন প্রশ্ন, এই বুদবুদ কিভাবে ক্ষয়কার্য করে? নদীর মধ্যে যখন বুদবুদ সৃষ্টি হয়, সেই বুদবুদ পাথরের গায়ে গিয়ে ধাক্কা মারে। এখন বুদবুদ পাথর গায়ে ধাক্কা মারলে পাথর কতটা ক্ষতি হবে? নদীর মধ্যে যদি একটা 1 সেমি ব্যাসের বুদবুদ সৃষ্টি হয়, সেটা কিন্তু 18 কেজি হাতুড়ির মতো আঘাত করবে। মানে 1 সেমি ব্যাসের বুদবুদ সমান 18 কেজি হাতুড়ির সমান। তাহলে বোঝা গেল বুদবুদ কিভাবে নদীতে ক্ষয়কার্য করতে সাহায্য করে। এখন আমরা চলে আসি যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূ, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়। তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি? নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলি হয়, সেগুলি হলো আই বা ভি আকৃতির উপত্যকা, গিরিখাত, ক্যানিয়ন, খরস্রোত, জলপ্রপাত, প্রবাদকূপ ও মন্থকূপ। এই 7টি ভূমিরূপ ক্ষয়কার্যের ফলে প্রধানত লক্ষ্য করা যায়। আই বা ভি আকৃতির উপত্যকা। নদী যখন তার পার্বত্য প্রবাহে কিংবা উচ্চ গতিতে অবস্থান করে, তখন নদীতে জলের বেগ থাকে প্রবল। ফলে নদী পার্শ্বক্ষয় অপেক্ষা তীব্র নিম্নক্ষয় করে, যার ফলে সেটা দেখতে অনেকটা ইংরাজি অক্ষর আই এর মতো হয়। তার জন্য আমি সেটাকে বলি আই আকৃতি উপত্যকা। কিন্তু যখন এই আই আকৃতির উপত্যকা তার পার্শ্বক্ষয় বৃদ্ধি করে, তখন সেটা হয়ে যায় ভি আকৃতির উপত্যকা। এই আই বা ভি আকৃতির উপত্যকা, গিরিখাত এবং ক্যানিয়ন অনেকটাই একই জিনিস, অনেকটা মানে প্রায় একই জিনিস। গিরিখাত, গিরিখাত জিনিসটা কি? নদী যখন তার উচ্চগতি কিংবা পার্বত্য প্রবাহে অবস্থান করে, তখন নদী তার জলস্রোতের মাধ্যমে তীব্র নিম্নক্ষয় করে, যার ফলে সেটি দেখতে অনেকটাই ইংরেজি ভি অক্ষরের ন্যায় হয়, যার কারণে তাকে বলা হয় গিরিখাত। গিরিখাত প্রধানত আর্দ্র অঞ্চল অবস্থান করে। আমরা প্রথমে যে জানলাম ভি আকৃতির উপত্যকা বা আই বা ভি আকৃতির উপত্যকা। আই আকৃতির উপত্যকায় পার্শ্বক্ষয় হয় না বলে সেটা আই এ নিয়ে অবস্থান করে। যখন পার্শ্বক্ষয় হয়, তখন সেটা ভি এ পরিণত হয়। গিরিখাতের ক্ষেত্রেও জিনিসটা একই রকম। গিরিখাত সাধারণত
আর্দ্র অঞ্চলের সৃষ্টি হয়। আর্দ্র অঞ্চলে বৃষ্টিপাত প্রবল হয়, যার কারণে পার্শ্বক্ষয়টা বৃদ্ধি পায় এবং সেটি ভি এর ন্যায় অবস্থান করে। পৃথিবীর গভীরতম যে গিরিখাত রয়েছে সেটা নেপালের কালীগন্ডক নদীর অন্ধ্রগোজ, পৃথিবীর গভীরতম গিরিখাত। আর দীর্ঘতম গিরিখাত কোনটা? চীনের ইয়াংসে কিয়াং নদীর উপরে অবস্থিত ইচাং গিরিখাত হলো পৃথিবীর দীর্ঘতম গিরিখাত, 250 কিলোমিটার দীর্ঘ। ক্যানিয়ন, গিরিখাত আর ক্যানিয়ন জিনিসটা একই জিনিস, অনেকটাই। প্রথমে ক্যানিয়ন সৃষ্টি হয় এবং ক্যানিয়ন থেকে গিরিখাত সৃষ্টি হয়। ক্যানিয়ন প্রধানত শুষ্ক অঞ্চলে সৃষ্টি হয়, শুষ্ক পার্বত্য অঞ্চলে। শুষ্ক পার্বত্য অঞ্চলে নদী তীব্র নিম্নক্ষয় করে, যার কারণে সেটি দেখতে অনেকটা ইংরাজি অক্ষর আই এর ন্যায় হয়, যার কারণে তাকে বলা হয় ক্যানিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর উপর অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন হলো পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন। খরস্রোত, খরস্রোত জিনিসটা কি? খরস্রোত জিনিসটা কিন্তু গিরিখাত ও ক্যানিয়ন থেকে সম্পূর্ণ আলাদা। নদীর প্রবাহ পথে যখন কঠিন শিলা ও নরম শিলা পরস্পর অবস্থান করে, যখন এটা কঠিন শিলা, এটা নরম শিলা, সরি, এটা কঠিন শিলা, এটা নরম শিলা, কঠিন শিলার উপরে নরম শিলা অবস্থান করলো, নরম শিলা ক্ষয়প্রাপ্ত হতে হতে পিছনে সরে আসে এবং কঠিন শিলা নিচেই থেকে যায়। এরকম ভাবে একাধিক ধাপ পর্যায়ে কঠিন শিলা নরম শিলা অবস্থান করে, যার কারণে যখন উপর থেকে নিচে নদীর জল সিঁড়ির মতো ধাপে ধাপে লাফিয়ে লাফিয়ে নিচে নামতে থাকে, তখন তাকে বলা হয় খরস্রোত বা র্যাপিডস। খরস্রোত বা র্যাপিড সাধারণত কঙ্গো নদীতে দেখা যায় এবং এই কঙ্গো নদীতে প্রায় 32টা র্যাপিডস মিলে তৈরি হয়েছে লিভিংস্টোন জলপ্রপাত। জলপ্রপাত জলপ্রপাত জিনিসটা কি? নদীর পার্বত্য প্রবাহে ভূমিঢালের পার্থক্যজনিত কারণে যখন কোনো জলরাশি অনেক উঁচু থেকে হঠাৎই নিচে পড়ে যায়, তখন তাকে বলে জলপ্রপাত। প্রপাতকূপ জিনিসটা কি? নদীর সাথে বয়ে আসা নুড়ি, কাকর, বালি সহ বিভিন্ন পদার্থ জলপ্রপাতের নিচে যখন আসে, তখন সেগুলি বুদবুদ ক্ষয়, যোগান ক্ষয়, অবকর্ষ ক্ষয়, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একটা বিশাল আকার গর্তের সৃষ্টি হয়, তাকে বলা হয় প্রপাতকূপ। এই ধরো জলপ্রপাতের তলদেশে এমন জায়গায় একটা বৃহৎ আকৃতির গর্তের সৃষ্টি করে, সেটা দেখতে অনেকটা হাড়ির ন্যায় হয়, সেটাকেই বলা হয় প্রপাতকূপ। নদীর ক্ষয়কার্যের শেষ যে ভূমিরূপ যেটা রয়েছে সেটা হলো মন্থকূপ। মন্থকূপ জিনিসটা কি? নদীবাহিত প্রস্তরখণ্ড, নুড়ি, কাকর, বালি নদীর জলের সাথে বয়ে আসতে আসতে নদীর তলদেশে অবঘর্ষ কিংবা ঘর্ষণ প্রক্রিয়ায় ছোট ছোট গর্তের সৃষ্টি করে, সেগুলিকে আমরা বলি মন্থকূপ। এই হলো 7টি ভূমিরূপ যেগুলি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়।